তাহলে এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে পরাজিত করে মির্জাফরের সাহায্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার একটা গুরুত্বপূর্ণ শাসনের একটা ক্ষমতা পেয়ে যায়। এবং এরপর থেকে আরো কিভাবে তারা বাংলা থেকে গোটা ভারতটাকে দখল করেছিল আস্তে আস্তে আমরা জানতে পারবো। তাহলে এই ঘটনাটাই কিন্তু মানে মেন কারণ যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বেড়ে যায়। যদি মির্জাফর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে হয়তো ইংরেজরা কখনো ভারতে আসতেই পারতো না। আর ইংরেজরা তারপরে এই 1757 তারা বাংলার শাসন করার ক্ষমতা পেয়েছিল। তারপর তারা টানা 200 বছর ভারতে ছিল, টানা 200 বছর তারা রাজত্ব করেছে ভারতে। আচ্ছা, তো আগের দিন ইতিহাসে আমরা আঞ্চলিক শক্তির উত্থান এই চ্যাপ্টারটা শুরু করেছি। আগের দিন আমরা শেষ পড়েছিলাম ফারুক সিয়ারের ফরমান, তাই তো? তো সেখানে কি জেনেছিলাম ফারুক সিয়ারের ফরমানে? যে মুঘল সম্রাট ফারুক সিয়ার একজন মুঘল সম্রাট ছিলেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটার নাম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের একটা ব্যবসায়িক ছাড়পত্র দিয়েছিল। কি ছাড়পত্র? যে বছরে 3000 টাকা বিনিময়ে 3000 টাকা দিলে বিনা শুল্কে দ্বারা আর কোনো টাকা তাদের দিতে হবে না, আর কোনো ট্যাক্স দিতে হবে না, বিনা শুল্কে তারা বাংলায় ব্যবসা বাণিজ্য করতে পারবে। এই যে ছাড়পত্র, এই ছাড়পত্রটাকে বলা হয় ফারুক সিয়ারের ফরমান। এই অবধি আমরা জেনেছিলাম। তার পরবর্তী যে অংশ সেখান থেকে এখন স্টার্ট করবো, এবং আজকে যে টপিকটা সেটা খুবই ইন্টারেস্টিং। এবং ইংরেজরা ভারতে কিভাবে এসেছিল, কিভাবে তাদের শাসন শুরু হয়েছিল, সেটা তোমরা এখন থেকে জানতে পারবে। মানে এই আজকের ক্লাসটা থেকে, এখনকার ক্লাসটা থেকে তোমরা এটা বুঝতে পারবে যে ইংরেজরা কিভাবে ভারতে শাসন শুরু করেছিল, সেই বিষয়টা আলোচনা করা হবে। তো মনোযোগ দিয়ে শুনবে। আর আগের দিনের ক্লাসে আরেকটা বিষয় আমরা পড়েছিলাম, বাংলা সম্পর্কে আমরা পড়েছিলাম। বাংলার আমরা বিভিন্ন নবাবদের কথা জেনেছিলাম। শুরু হয়েছিল মুর্শিদ কুলি খানের সময় থেকে, আর শেষ একজন নবাবের কথা জেনেছিলাম, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত আমরা জেনেছিলাম। তো তারপরে সেই বাংলাতেই আবার আমরা যাব এখন। তো টপিকটার নাম হচ্ছে সিরাজউদ্দৌলা হ্যাঁ সব হবে। সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আচ্ছা, তো টপিকটা হচ্ছে সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই টপিকটা সম্পর্কে আলোচনা করা হবে। আচ্ছা, কথা নয়। তো দেখো, সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে নবাব হয়েছিলেন। সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছিলেন সিরাজ 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হয়েছিলেন সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব হয়েছিলেন। নবাব অর্থাৎ বাংলার শাসক, বাংলার তিনি শাসক হয়েছিলেন 1756 খ্রিস্টাব্দে। এইবার নবাব হওয়ার পর, 1756-তে নবাব হওয়ার পর এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার
যে সম্পর্ক সেটা ভালো ছিল না, শুরু থেকেই তাদের মধ্যে একটা সমস্যা দেখা দেয় নবাবের সঙ্গে, সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এখন আমরা সেই বিষয়টাই প্রথমে আলোচনা করব যে সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক কেমন ছিল। সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের অবনতি। তো সিরাজের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শুরু থেকেই সম্পর্ক ভালো ছিল না। কেন তাদের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল সেই বিষয়টা আমরা প্রথমে জানবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে নবাবের অবমাননা। কি নবাবের অবমাননা? তো সিরাজ যখন নবাব হয়, বাংলার নবাব হয়, তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি আগে যারা নবাব হয়েছে তাদেরকে বিভিন্ন রকম উপহার, নানা রকম দামি দামি উপহার এগুলো এগুলো তারা দিত এবং নানা রকম সম্মান প্রদর্শন তাদেরকে করতো। কিন্তু সিরাজ যখন নবাব হয় তারা কোনো রকমের উপহার, কোনো রকম উপঢৌকন কিছুই তাদেরকে দেয়নি। এবার সেই বিষয়টা সিরাজের ভালো লাগেনি যে সে নবাব হয়েছে, আগে পর্যন্ত যারা আলীবর্দী খান পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদেরকে নানা রকমের উপহার, নানা সম্মান ইত্যাদি দিয়েছে, কিন্তু সিরাজ যখন নবাব হয় তাকে কোনো রকমের উপহার, কোনো সম্মান কিছুই দেওয়া হয়নি। তো সেই প্রথম থেকেই সেই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি সিরাজের একটা মানে মনের মধ্যে খারাপ একটা ধারণা তৈরি হয় প্রথম থেকেই। তাহলে নবাবের অবমাননা বলতে নবাবকে তারা কোনো উপহার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কোনো উপহার ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোনো উপহার পাঠায়নি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে কোনো উপহার বা উপঢৌকন দেয়নি, যার ফলে প্রথম থেকেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি সিরাজের একটা খারাপ ধারণা তৈরি হয়েছিল। তাহলে এটা প্রথম কারণ, এটা প্রথম কারণ। না, যে ধর একটা নবাব, সে একটা শাসক, সে আগের যারা নবাব ছিল তাদেরকে দেওয়া হয়েছে, তাকে দেওয়া হয়নি, এইটাই তার একটা খারাপ লেগেছিল। তো 2 নম্বর যেটা আছে, 2 নম্বর হচ্ছে দস্তকের অপব্যবহার। দস্তকের অপব্যবহার। তো আমরা জানি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফারুক সিওরের কাছ থেকে একটা দস্তক পেয়েছিল। আমরা জানি দস্তক মানে কি, ছাড়পত্র। দস্তক মানে ছাড়পত্র, একটা ছাড়পত্র পেয়েছে ব্যবসার। এইবার সেই ছাড়পত্রটা তারা অপব্যবহার করতে থাকে। তারা কি করে, তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো নিজেরা ছাড়পত্র পেয়েছে বটেই, আবার যারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যারা কর্মচারী ছিল, যারা কাজ করতো, তারা ওটা ব্যক্তিগত স্বার্থে সেই দস্তকটা ব্যবহার করতে লাগে। ফলে নবাবের ক্ষতি হয় আর্থিক দিক থেকে। নবাব তো সবাই যদি ছাড় নিয়ে ব্যবসা করতে লাগে তাহলে নবাবের তো যে ট্যাক্স সেটা তো কম পাবে, ফলে নবাবের ক্ষতি হয়। সেইটা একটা সমস্যা যে তারা যে দস্তকটা পেয়েছিল তারা সেটা মিস ইউজ করতে থাকে, তারা সেটা সঠিকভাবে ইউজ করে না, যার ফলে এটা একটা সমস্যা হয়েছিল। না, আমরা তো ফারুক সিয়ারের ফরমানে জেনেছি যদি ওদের কোনো জাহাজ চুরি হয় বা কোনো লুটপাট হয় তাহলে সেই ক্ষতিপূরণটা আবার নবাবকে দিতে হবে, সেটা আবার একটা সমস্যা রয়েছে। হ্যাঁ, ওটা তো বটি। আর না, যে অপব্যবহারটা কি, যে যারা কর্মচারী তারা ব্যক্তিগত ব্যবসার ক্ষেত্রেও সেটাকে কাজে লাগাতো। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড় পেয়েছে, কোনো ব্যক্তিগত কোনো কর্মচারী কিন্তু ছাড় পায়নি। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কর্মচারীরা আবার ব্যক্তিগত বিভিন্ন ব্যবসা করতেন, সেই ব্যবসার কাজেও তারা সেই দস্তকের ব্যবহার করে ছাড় নিতে থাকে। তো দুদিক থেকে নবাবের লোকসান হয়। এক তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কোনো ট্যাক্স পাচ্ছেই না,
আবার যারা ব্যক্তিগত ব্যবসা করছে তারাও ওই ছাড়পত্র নিয়ে সুবিধা পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো 3 নম্বর যে কথা নয়, 3 নম্বর সমস্যা দেখো, সিরাজের দূতকে অপমান। সিরাজের দূত যার নাম হচ্ছে নারায়ণ দাস, সিরাজের দূত নারায়ণ দাস। তো সেই নারায়ণ দাস ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসে যায় কোনো কাজে। এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কর্মচারীরা বা ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন লোকেরা তার সেই দূতকে নানা রকম ভাবে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তো সেটা সিরাজের খারাপ লেগেছিল। সে একটা নবাবের দূত, তাকে তো অপমান করা তার কোনো অধিকার নেই। আর যেখানে নবাব হচ্ছে বাংলার প্রধান শাসক, তো সেটা একটা কারণ যে তার যে দূত নারায়ণ দাস তাকে তারা অপমান করে, এটা একটা কারণ। আর সব থেকে যেটা মেইন কারণ সিরাজের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ হয়েছিল সেটা হচ্ছে দুর্গ নির্মাণ। দুর্গ নির্মাণ। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, নবাবের পারমিশন না নিয়েই, নবাব হচ্ছে বাংলার প্রধান, তার তো পারমিশন নিতে হবে যা কোনো কিছু কাজ করতে হলে। তো নবাবের পারমিশন বা অনুমতি না নিয়েই তারা বাংলার বিভিন্ন জায়গায় তারা দুর্গ তৈরি করতে থাকে। দুর্গ মানে কি, তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য বিভিন্ন বড় বড় বাড়ি তারা তৈরি করতে থাকে, সেখানে তারা মালপত্র রাখে, ব্যবসা বিভিন্ন কাজকর্ম করে, সেটা নবাবের অনুমতি ছাড়া তারা করতে থাকে। এবার নবাবের সেই ব্যাপারটা ভালো লাগেনি, বিশেষ করে তারা কলকাতায় এরকম প্রচুর দুর্গ বানায় এবং কলকাতাটাকে তারা প্রায় নিজেদের দখলেই করে নিয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো এই সমস্ত কারণের জন্য নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বা নবাব মানে সিরাজদৌল্লার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্ক প্রথম থেকেই খারাপ হয়েছিল। বোঝা গেল? এইবার এই সমস্ত কারণের জন্য এই যে কারণগুলোর জন্য নবাবের সঙ্গে কোম্পানির একটা খারাপ সম্পর্ক তৈরি হয়েছিল, এই সব কারণের জন্য নবাব ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতি একটা যাতে তাদেরকে একটু জব্দ করা যায় তার একটা ব্যবস্থা নিয়েছিলেন, যাতে তাদের যে এত ক্ষমতা বেড়ে গেছে, নবাবকে তারা মানছে না, তার জন্য তার একটা নবাব একটা ব্যবস্থা নেয়। তিনি কি করেন, 1756 খ্রিস্টাব্দে 1756 খ্রিস্টাব্দের 20 জুন 20 জুন তিনি কলকাতা আক্রমণ করেন। 20 জুন নবাব কলকাতা আক্রমণ করেন। নবাব কলকাতা আক্রমণ করেন এবং কলকাতায় যে সমস্ত দুর্গ ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সেগুলোকে সব দখল করে নেয়, যে বাংলা হচ্ছে আমাদের, এখানে সবকিছু অধিকার আমাদের, তো সব দুর্গ দখল করে নেয় এবং কলকাতা দখল করেন। কলকাতার সমস্ত দুর্গ দখল করেন এবং কলকাতার নামটাকেও তিনি বদলে দেন। কলকাতার নামটাকে বদলে দিয়ে তিনি নাম দেন আলীনগর। কথা বলবি না। তাহলে দেখো তিনি কি করলেন, এই সমস্ত কারণের জন্য কোম্পানির সঙ্গে তার একটা সমস্যা তৈরি হলো। তিনি কি করলেন, কলকাতা আক্রমণ করলেন 1756 খ্রিস্টাব্দের 20 জুন এবং কলকাতা তিনি দখল করে নিলেন, তাদের সমস্ত দুর্গ দখল করে নিলেন এবং তিনি কলকাতার নাম দিলেন আলীনগর। এই পর্যন্ত হলো। এরপর তো ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কি ছেড়ে দেবে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এত মানে ভালো, এখানে ফ্রিতে ব্যবসা হচ্ছে, ওরাও কি ছেড়ে দেবে যে নবাব এখানে আমাদের দুর্গ নিয়ে নেবে আর ওরাও ছেড়ে দেবে? তা তো করবে না। তো কিছুদিন এই ব্যাপারটা মানে নবাব কলকাতা দখল করে নিয়েছিল, ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে বেশ মানে খুব অল্প দিনের মধ্যেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন উচ্চমাপের কর্মচারী যার নাম হচ্ছে রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ কথা নয়, বাজে কথা হচ্ছে কিন্তু।
আস্তে বাজে কথা বলবি না। দেখো কারা নবাবের হাতে তো ছাড়পত্র নেই, তো ওটা আছে মুঘল সম্রাটের কাছ থেকে। মুঘল সম্রাট তো বাতিল করেনি। হ্যাঁ, ও তো পেয়েছে ফারুক সিওরের কাছ থেকে। ফারুক সিওর ছিল মুঘল সম্রাট, মানে দিল্লি থেকে যদি বাতিল করে তাহলে বাতিল হবে। এবার ওরা তো আর বাতিল করছে না, তাহলে বাংলার নবাব কিছু করতে পারবে না, সেটাতে ওর কোনো ক্ষমতা নেই। তো দেখো রবার্ট ক্লাইভ কি করে। রবার্ট ক্লাইভ সেই রবার্ট ক্লাইভের নেতৃত্বে সেই দুর্গগুলোকে আবার ফিরে পাওয়ার জন্য তারা সেনাবাহিনী নিয়ে আসে কলকাতায়, এবং নবাবের সেনাবাহিনীর সঙ্গে তারা নবাবকে তারা আক্রমণ করে। এবং এমনভাবে তারা সেনাবাহিনী নিয়ে এসেছিল, হঠাৎ এমনভাবে নিয়ে এসেছিল যে নবাবের কোনো উপায় ছিল না যে তাদের এই আক্রমণটাকে প্রতিরোধ করার। এবং শেষ পর্যন্ত নবাবকে ব্রিটিশদের সঙ্গে সন্ধি করতে বাধ্য হয়। সন্ধি মানে তাদের সঙ্গে একটা চুক্তি করতে বাধ্য হয় এই আক্রমণ আটকানোর জন্য। তো 1757 খ্রিস্টাব্দে স্যার যখন রাজা হয়েছিল তার 1 বছর পরে তো যুদ্ধটা হয়েছিল না? না সেই বছরই তো কথা নয়, 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে 1757 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে নবাবের সঙ্গে লর্ড ক্লাইভের একটা সন্ধি হয়। যে সন্ধিটার নাম হচ্ছে, সন্ধি মানে একটা চুক্তি হয় যে রবার্ট ক্লাইভ আবার সেনাবাহিনী নিয়ে এসে তার সঙ্গে যুদ্ধ করে এবং দুজনের মধ্যে একটা সন্ধি হয়। মানে নবাব তখন জিততে পারেনি সেই যুদ্ধটায়, এবং নবাব এবং ক্লাইভের মধ্যে একটা সন্ধি হয়। সন্ধিটার নাম হচ্ছে আলীনগরের সন্ধি। আলীনগরের সন্ধি। তো আলীনগরের সন্ধিতে কি বলা হয়? আলীনগরের সন্ধিতে বলা হয় নবাব মানে সিরাজ কোম্পানি যে সমস্ত দুর্গগুলো দখল করেছে সেগুলো আবার তার ফিরিয়ে দিতে হবে, সেটা প্রথম শর্ত। এবং তাদের যে সমস্ত ব্যবসায়িক অধিকার মানে যেগুলো মুঘল সম্রাটের কাছ থেকে তারা পেয়েছে সেগুলো পুরোপুরি ভাবে তাদেরকে দিতে হবে। ওই যে তুই বলছিলিস যে ও তো চাইলে কেড়ে নিতে পারতো, কিন্তু কেড়ে নেওয়ার উপায় নেই। তো তাদেরকে সমস্ত যে সমস্ত অধিকার পেয়েছে, ছাড়পত্র পেয়েছে, সেগুলো পুরোপুরি তাদেরকে করতে দিতে হবে। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি বলে যে তারা নতুন করে কোনো দুর্গ তৈরি করবে না। এই হচ্ছে সন্ধি হয় যে যে সমস্ত দুর্গগুলো আছে সেগুলো তাদেরকে দিতে হবে, যা অধিকার পেয়েছে সেগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিতে হবে, কিন্তু আর তারা নতুন করে কোনো দুর্গ বানাবে না। এইটা দুজনের মধ্যে চুক্তি হয়। তো ঠিক আছে, চুক্তি ভালো। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন ব্যক্তি সিরাজের যে রাজসভা সেখানে থাকবে তারা। এই হচ্ছে এই পর্যন্ত হয়। এইবার সিরাজ সেগুলোকে মেনে নেয়, কিন্তু সমস্যাটা হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিক থেকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি চুক্তি করলেও সেগুলোকে তারা মানে না, তারা আবার দুর্গ বানাতে থাকে, আবার যে সমস্ত আগে যেরকম অপব্যবহার করছিল দস্তকের আবার শুরু করে দেয়। তারা নিজেদের মতোই চলে, তাদের কোনো পরিবর্তন হয় না। তো এইবার এই সমস্ত এবার সিরাজ দেখে যে এদেরকে তো কোনোভাবেই আটকানো যাচ্ছে না, তো দ্বিতীয়বার আরেকটা যুদ্ধ করার প্রয়োজন হয়। এই যুদ্ধটাতেই আমাদের ভারতের যে ইতিহাস সেটা বদলে যায়। কি হয় এরপর? 1757 23শে জুন 23শে জুন নবাবের সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটা যুদ্ধ হয়। যে যুদ্ধটা আমাদের বাংলার একটা জায়গাটার নাম হচ্ছে পলাশি। পলাশির কাছে এই যুদ্ধটা হয়। যুদ্ধটার নাম হচ্ছে পলাশির যুদ্ধ। বলছি সব বেশ। পলাশির যুদ্ধ হয় 1757 সালে 23শে জুন। এই যুদ্ধ হ্যাঁ তো এই যুদ্ধের মাধ্যমেই আমাদের ভারতের ইতিহাস পুরো বদলে যায়। দেখো কি হয় এই যুদ্ধে। তো পলাশির যুদ্ধে নবাব সিরাজের কাছে ছিল 50,000 সেনাবাহিনী, 50,000 সৈন্য ছিল। আর ওইদিকে রবার্ট ক্লাইভ সে মাদ্রাজ থেকে, মানে যেটা এখন চেন্নাই, সেখান থেকে সে সেনাবাহিনী নিয়ে আসে জলপথে। তার কাছে ছিল মাত্র 3,000 সেনা। নবাবের কাছে ছিল 50,000 সেনাবাহিনী, আর ক্লাইভের কাছে ছিল মাত্র 3,000 সেনাবাহিনী। মানে নবাবের কাছে প্রচুর সেনা,
কিন্তু নবাবের যে সেনাপতি, যার নাম হচ্ছে মির্জাফর, মির্জাফর মির্জাফর কে ছিলেন? বিশ্বাসঘাতক। একদম অকের মতন দেখতে লাগছে। ঠিক আছে। তবে মির্জাফর বললেন। ওই না, ওই মতো বলছি না। আরে ওই মুখার্জি, হ্যাঁ হ্যাঁ। মুখার্জির মতো দেখতে। ওই মুখার্জি। আচ্ছা কথা বলো না। দেখো, তো নবাবের যে প্রধান সেনাপতি ছিলেন যার নাম হচ্ছে মির্জাফর, প্রধান সেনাপতি। এবার সেনাপতি তো একটা সেনা দলকে চালনা করে, সে 50,000 সেনা থাকুক, 1,00,000 সেনা থাকুক, সেটাকে পরিচালনা করে কিন্তু সেনাপতি। সেনাপতি যেভাবে বলবে সেইভাবে তার সেনারা সেইভাবে যুদ্ধ করবে। এইবার তার প্রধান সেনাপতি ছিল মির্জাফর। মির্জাফর কি করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সে হাত মিলিয়ে নেয়, গোপনে ওদের ওদের সঙ্গে হাত মিলিয়ে নেয়। এবং যখন এই যুদ্ধটা হয়, পলাশির যুদ্ধটা হয়, তখন তিনি কি করেন, তিনি কোনো নেতৃত্ব না দিয়ে তিনি একদম দর্শকের মতো পাশে দাঁড়িয়ে থেকে যুদ্ধটা দেখতে থাকে। মানে কিভাবে যুদ্ধ করবে সেটা দেখেই না, ও দর্শকের মতো মানে যুদ্ধ দেখছে। কোনো যুদ্ধই মানে কোনো ব্যাপারই নেই যে কিভাবে হবে না হবে, যুদ্ধ কিভাবে করবে তার সেনারা, সেসব কিছু করে না। তো 50,000 সেনাও থাকা সত্ত্বেও নবাব পরাজিত হয়। তো এই পরাজিত হওয়ার পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পুরোপুরি বাংলার ক্ষমতা পেয়ে যায়। আর মির্জাফর কেন হাত মিলিয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে তার চুক্তি হয়েছিল যে তোমরা যেমন ব্যবসা করতে চাও এখানে করতে পারো, কোনো অসুবিধা নাই, আমি নবাব হব, সেটা তোমাদেরকে মেনে নিতে হবে। তো ওরা বলে ঠিক আছে, আপনি নবাব হবেন তো আমাদের কি, আমাদের ব্যবসা করা নিয়ে কথা। তো ওই যুদ্ধে সিরাজকে মানে পরাজিত করে মির্জাফরের প্রধান উদ্দেশ্য ছিল ও নবাব হবে। এবং তাহলে মির্জাফরের বিশ্বাসঘাতকতা করলেন, মির্জাফরের বিশ্বাসঘাতকতা, মির্জাফরের বিশ্বাসঘাতকতা এবং সিরাজের পরাজয়। সিরাজের পরাজয় এবং যুদ্ধে হেরে যাওয়ার পর সিরাজ প্রাণে বাঁচার জন্য মুর্শিদাবাদে পালিয়ে যান এবং সেখানে মানে লুকিয়ে থাকেন। এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয় তার পরিবার সহ, ওই সিরাজকে। এবং সিরাজকে নিয়ে আসার পর, কলকাতায় নিয়ে আসার পর তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। সিরাজকে মির্জাফরের ছেলে তাকে হত্যা করেছিল। তো এইভাবে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বেড়ে যায়। এইবার দেখো, এই যে সিরাজ পরাজিত হলো এবং নতুন নবাব কে হলো, মির্জাফর নতুন নবাব হলো। ও বেশি দিন থাকলো না। হ্যাঁ। ও জানিস ভাই। মির্জাফর তিনি নবাব হলেন 1757তেই, তিনি নবাব হয়েছিলেন 1757 23শে জুন এই যুদ্ধটা হলো। আর তিনি নবাব হয়েছিলেন জুলাই মাসে, 1 মাস পর। মানে বাকি এক মাস না, 23শে জুন তো যুদ্ধ হতে হতেই তো জুলাই চলে এসেছে। তো জুলাই তিনি নবাব হলেন। এবং মির্জাফর তো নবাব হলো, ঠিক আছে, এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাকে নবাব করেছে, তাদেরও তো কিছু মানে তার পিছনে তাদেরও তো কিছু প্রয়োজন আছে, তাদেরও কিছু তারা এমনি এমনি তো করবে না। তো তারা কি করে, এই যে নবাবের সঙ্গে যাদের যুদ্ধ হয়েছে এই অজুহাত দেখিয়ে তারা ক্ষতিপূরণ বাবদ নবাবের কাছে মানে মির্জাফরের কাছে কয়েক কোটি টাকা নেয়। আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিভিন্ন কর্মচারী এবং ক্লাইভ পুরস্কার বা উপহার হিসাবে আরো 3 কোটি টাকা নেয়। তো প্রায় 3 কোটি টাকার উপর তারা নবাবের মানে মির্জাফরের কাছ থেকে নেয়। 3 কোটি টাকা তখনকার দিনে মানে এখন হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। তখনকার দিনে 3 কোটি মানে এখনকার হচ্ছে কয়েক হাজার কোটি টাকা। তো সেই বিরাট পরিমাণে একটা অর্থ সম্পদ তারা মির্জাফরের কাছ থেকে নেয়। এর ফলে কি হয়, মির্জাফরের যে কোষাগার যেখানে মানে টাকা পয়সা থাকে সেটা পুরো শূন্য হয়ে যায়। তো নামেই নবাব, ওর কাছে কোনো ক্ষমতাই নেই। এক তো ইস্ট ইন্ডিয়া কোম্পানি সব টাকা পয়সা নিয়ে নিয়েছে, তারপরে মেন ক্ষমতাটা চলে গেছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে। তো ও শুধু নামেই নবাব, ওর কোনো ক্ষমতাই নেই। তো এই যে ব্যাপারটা যে কথা নয়, এই যে ব্যাপারটা যে ক্ষতিপূরণ এবং উপহার বাবদ এত টাকা নিয়ে নেওয়া, এইটাকে বলা হয় পলাশি লুণ্ঠন।
কি লুণ্ঠন ফুণ্ঠন এইটাকে বলা হয় পলাশির লুণ্ঠন। মানে তারা এই ক্ষতিপূরণ এবং উপহার বাবদ মানে বাংলার যে কোষাগার সেটাকে একদম লুট করে নেয়, যা ছিল সব নিয়ে নেয়। এইটাকে বলা হয় পলাশির লুণ্ঠন। বোঝা গেল? লুণ্ঠন, লুণ্ঠন মানে লুট করা। তো এই একটা প্রশ্ন থাকে, পলাশির লুণ্ঠন কি? তাহলে তোমাদের বলতে হবে যে পলাশির যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাপুরের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ এবং উপহার বাবদ প্রায় 3 কোটি টাকার সম্পদ আত্মসাৎ করেছিল। এই ঘটনাটাই পলাশির লুণ্ঠন নামে পরিচিত এবং এর ফলে নবাবের কোষাগার প্রায় শূন্য হয়ে যায়, মানে সব যা ছিল সব নিয়ে নেয়। এখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছি, এই যে আলীনগরের কলকাতায় যে আক্রমণ করলো নবাব, এই যে আগের যে ঘটনাটা কলকাতায় আক্রমণ করলো এবং কলকাতা দখল করলো, এরপর একটা ঘটনা হয়েছিল যে এই সময় কলকাতায় একজন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী ছিলেন যার নাম হচ্ছে হলওয়েল। হলওয়েল সব নাম আমি হবো না ওটা। কি বাবার এটা কি জান এটা কি মানুষটা আরো ছোট করে আচ্ছা দেখো, তো এই কলকাতা যখন আক্রমণ করেছিল নবাব, তখন সিরাজ যখন আক্রমণ করেছিল, তারপরে যখন কলকাতা দখল করে নেয়, তখন হলওয়েল একটা বিষয়, একটা গল্প মানুষের কাছে প্রচার করেছিল। কি প্রচার করেছিল? যে তিনি বলেছিলেন নবাব নাকি ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেশ কিছু কর্মচারী ছিল 146 জন, 146 জন কর্মচারী, 146 জন কর্মচারীকে একটা ছোট্ট ঘরটার যে মাপ সেটা ছিল 18 ফিট বাই 18 ফিট, 18 ফিট বাই 18 ফিট, মানে এই ঘরটার থেকে একটু বেশি বড়। সেই ঘরে তিনি 146 জন কর্মচারীকে বন্দি করে রেখেছিলেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীকে। এবং সেই ঘরটায় কোনো রকমের আলো বাতাস কিছুই ছিল না, একদমই পুরো জানলা দরজা কোনো কিছুই ছিল না, তো অন্ধকার ঘর তিনি এই ঘরের মধ্যে বন্দি করে রেখেছিলেন। এবং এর ফলে সারা রাত বন্দি থাকার ফলে বেশিরভাগ মানুষই অসুস্থ হয়ে পড়ে এবং তার মধ্যে বেশিরভাগই মারা যায়। এইটা তিনি প্রচার করেছিলেন, যে ঘটনাটাকে বলা হয় অন্ধকূপ হত্যা। কথা নয়, অন্ধকূপ হত্যা। তো এই ঘটনাটা তিনি প্রচার করেন, অন্ধকূপ হত্যা। তবে এই যে মারা যায়, এটা কি অন্ধকূপ হত্যা বলে, মানে অন্ধকার ঘরের মধ্যে বন্দি করে এই লোকগুলোকে মারা হয়েছে। তবে এই ঘটনাটা সত্য কিনা সেই নিয়ে সন্দেহ আছে। অনেকেই বলেন যে এটা হলওয়েল বাড়িয়ে মানে নবাবের প্রতি খারাপ প্রচার করার জন্য তিনি এরকম বলেছিলেন। তবে এটা সত্য কিনা তার কোনো প্রমাণ নেই, অন্ধকূপ হত্যা। তাহলে এটা একটা টুকরো কথা তোমাদের মনে রাখতে হবে, অন্ধকূপ হত্যা। তাহলে অন্ধকূপ হত্যা কি হলো? এই হ্যাঁ, নবাব যখন কলকাতা আক্রমণ করেছিল তার পরবর্তীকালে হলওয়েল এটা একটা প্রচার করেছিলেন যে কোম্পানির কিছু কর্মচারীকে কলকাতার একটা আলো বাতাসহীন কক্ষে, যেটার 18 ফিট বাই 18 ফিট দৈর্ঘ্য এবং 18 ফুট প্রস্থ, এরকম একটা ঘর যেখানে আলো বাতাস নেই, এরকম ঘরে বন্দি করে রাখা হয়েছে। এবং এই ঘরে থাকার ফলে বেশিরভাগ মানুষ অসুস্থ হয়ে মারা যায়। এই ঘটনাটাই অন্ধকূপ হত্যা নামে পরিচিত। বোঝা গেল? তাহলে এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজকে পরাজিত করে মির্জাফরের সাহায্য নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার একটা গুরুত্বপূর্ণ শাসনের একটা ক্ষমতা পেয়ে যায়। এবং এরপর থেকে আরো কিভাবে তারা বাংলা থেকে গোটা ভারতটাকে দখল করেছিল আস্তে আস্তে আমরা জানতে পারবো। তাহলে এই ঘটনাটাই কিন্তু মানে মেন কারণ, যার ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বেড়ে যায়। যদি মির্জাফর ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মিলে সিরাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা না করতো, তাহলে হয়তো ইংরেজরা কখনো ভারতে আসতেই পারতো না। আর ইংরেজরা তারপরে 1757-তে তারা বাংলার শাসন করার ক্ষমতা পেয়েছিল। তারপর তারা টানা 200 বছর ভারতে ছিল, টানা 200 বছর তারা রাজত্ব করেছে ভারতে। হয়তো যদি এই ঘটনাটা না হতো তাহলে ইংরেজরা আসতো না, আর এত ইতিহাসে পড়তে হতো না।
ওর যদি এখন থাকতো না ওকে যা মারতাম আমি